সেই সাবজেক্টগুলো থেকে আরসিসি একটু আলাদা। এখানে কি হয়, এখানে মেইনলি আমরা অ্যানালিসিসের যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোকে কাজে লাগিয়ে এখানে আমরা তোর কি করি না, স্ট্রাকচারের যে বিভিন্ন মেম্বার গুলোকে আমরা তৈরি করি, যার মধ্যে যেরকম আসে বিম আসে, তাই তো, বিম আসে, কলম আসে, এই হাত দিয়ে আসে, এই ফোন করেছে দীপ ফোন করেছে, ফুটিং আসে, দেখো স্ল্যাব আসে, এইগুলো বিভিন্ন মেম্বার ছিল, তাই তো। তো এবার তো বিম আসে, কলম আসে, ফুটিং আসে, স্ল্যাব আসে, আর কি বানানো যায় বলতা? স্টেয়ারকেস আছে, স্টেয়ারকেস বানানো যায়। হ্যালো, আর কি বানানো যায়? বাড়ি তোর ওতে দেখাচ্ছে না 249, আমি 209 করে দিয়েছি। আচ্ছা চাজা, লিন্টেলটাও বিমের মধ্যে পড়ে যাচ্ছে, লিন্টেল আছে, তাই তো, লিন্টেল আছে, বিমের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আর করতে পারি, যেটা হচ্ছে তোর আমাদের আরো ডিজাইন যেগুলো হয়তো আমাদের সিলেবাসের মধ্যে নেই, যেরকম ফ্ল্যাট স্ল্যাব, হ্যাঁ পিকুদা ক্লাবে আছে, দিয়ে আসবি। ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন করতে পারি, তারপরে কি পাইলের ডিজাইন করতে পারি, এইগুলো ডিজাইন ভালো দিলেই ভালো। এবার ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিস জানার, ঠিক আছে, বলো ফ্লেক্সিবল পেমেন্ট করতে মনে হয় মা ধরেছিল, বলছি তাহলে বলিস তোর মাকে। প্রোভাইড করা হয় না যে তা না, তোর হাইওয়ে ইঞ্জিনিয়ারিং তোরা পড়েছিস, যেটা হচ্ছে ম্যাক্সিমামটাই প্লেন সিমেন্ট কংক্রিট, তবে সেইটা হবে অন্য ইয়েতে প্রোভাইড করা হয়। প্রিস্টেস কংক্রিট থাকে তো, প্রিস্টেস কংক্রিট থাকে, প্লেন সিমেন্ট কংক্রিট থাকে, তাই তো। আচ্ছা, তো যেটা হচ্ছে আমাদের তাহলে আরসিসি ডিজাইনের কতগুলো মেথড আছে, ফার্স্ট মেথড কতগুলো আছে, কতগুলো মেথডে আমরা নেবে একটা ঝাড়ু, লক হয়ে যাবে। লিমিট স্টেট মেথড, আমি জানি ওখানে মিসেস করছে, আমি এমনি বসে আছি। ওই চুপি চুপি হাত বাড়িয়ে ওকে ডাকছে, আমার শুনতে পাচ্ছি না, ও দেখতে বুঝতে পারছে। সাবাস মা সাবাস, কি দিলে গো, পুরো চপ্পর फाड़ के दिया तुमने मम्मी, पूरा चप्पल फाड़ के दिया। তো প্রথম বলি ফার্স্ট এখানে দিকে রেখে কাটনা, এই লাস্ট হবে আমাদের লিমিটেড মেথড, 3 নম্বরে হবে আমাদের লিমিটেড মেথড। এই যে আমার করে শুয়ে তুই বললি এদিকে লোক না, তুই ওদিকে কোন ঘোরাবি, কোন ঘোরাবি। ফার্স্টে কি হবে, ফার্স্ট হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, তারপর হচ্ছে আলটিমেট লোড মেথড, তারপর হচ্ছে বন্ধ করে শুকাবো। এই প্রত্যেকটা মেথড সম্পর্কে কিছু বলতে পারবি আমাকে, যদি কেউ জিজ্ঞাসা করে? এই প্রত্যেকটা মেথড সম্পর্কে কোনো বেসিক কনসেপ্ট বা কোনো আইডিয়া নেই, এখানে কোন প্রিন্সিপালকে ফলো করা হয়, কোন মেথডটাই কোন প্রিন্সিপালকে ফলো করা হয়, যদি তোকে জিজ্ঞাসা করা হয় ঠিক কি বলবি? ওয়ার্কিং স্ট্রেস মেথডে যেটা জানি যে লোডটাকে স্ট্রেসটাকে ধরেই মেইনলি পুরো ডিজাইনটা হয়। তাহলে ওয়ার্কিং স্ট্রেস মেথডে এখানে কি কনসিডার করা হয়, স্ট্রেসটাকে কনসিডার করা হয়, লোডটাকে কনসিডারেশন, যদি তাহলে তোর আমাদের এটাকে টেবিল বানাই যদি আমি, ওয়ার্কিং স্ট্রেস মেথডে আমরা স্ট্রেসটাকে কনসিডার করি, লোডটাকে কনসিডার করি না, তাই তো। ওয়ার্কিং স্ট্রেস মেথডে লোডটাকে কনসিডার করি না, আমরা শুধুমাত্র স্ট্রেসটাকে কনসিডার করে কাজ করি। আর আলটিমেট লোড মেথডে, তাহলে আলটিমেট লোড মেথড লোডটাই কনসিডার করে, মেবি আমি এটা শিওর, স্ট্রেসটাকে কনসিডার করা হয় না, মেটেরিয়ালের মধ্যে যে স্ট্রেস রয়েছে সেই স্ট্রেসটাকে কনসিডার করা হয় না, শুধুমাত্র লোডটাকে কনসিডার করা হয়। আর লিমিটেড মেথডে ওই দশা দুটোই পার্শিয়ালি দেখা হয় এবং এখানে পার্শিয়ালি কনসিডার করা হয়, মানে কিছুটা পোরশন স্ট্রেসের উপর, মানে পুরোপুরি স্ট্রেসটাকেও পুরোপুরি কনসিডার করা হয় না, লোডটাকেও কনসিডার করা হয় না, সেখানে শুধু দুটো
যদি পার্শিয়ালি যেখানে আমাদের লিমিটেড মেথডের যখন ডিজাইন করি তখন আমরা যে সেফটি ফ্যাক্টরের কথা বলি তখন আমরা লিখি কি পার্শিয়াল সেফটি ফ্যাক্টর, তাই তো? পার্শিয়াল সেফটি ফ্যাক্টর, পার্শিয়াল সেফটি ফ্যাক্টর হিসাবে কনসিডার করি। ওখানে কিন্তু আমরা পুরোপুরি সেফটি ফ্যাক্টর কনসিডার করি না, পার্শিয়াল সেফটি ফ্যাক্টর বলে ওয়ার্ডটা ইউজ করি লিমিটেড মেথডের ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার যেটা দেখা যাচ্ছে আমাদের ওয়ার্কিং স্ট্রেস মেথডে স্ট্রেসটাকে কনসিডার করা হয়, স্ট্রেস এবং যে আমাদের ইলাস্টিক প্রপার্টি যেগুলো আছে সেইগুলোকে আমরা কি করি না ওয়ার্কিং স্ট্রেস মেথডে কনসিডার করি, আর লোডটাকে আমরা কনসিডার করি। তার মানে ধরে নে একটা বিম রয়েছে, বিম ডিজাইন করার সময় সেই বিমটার মধ্যে কি পরিমাণ স্ট্রেস আসছে, স্ট্রেন আসছে, সেইগুলোকে আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডের মধ্যে কনসিডার করি, যার ফলে আমরা অত্যাধিক ফ্যাক্টর অফ সেফটি নিয়ে ফেলি। এটার একটা কারণ হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথডে আমরা স্ট্রেসটাকে কনসিডারেশনের মধ্যে আনি, লোডটাকে কনসিডারেশনের মধ্যে আনি না। এখানে কি করা হয় না আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা অনেক হয়। আর আলটিমেট লোড মেথডে যেটা দেখা যায় এখানে আমরা লোডটাকে কনসিডার করি। সাপোজ একটা বিম, সেটার মধ্যে কতটা স্ট্রেস আসছে সেই কনসিডারেশনটা করছি না। ধর সাপোজ একটা বিমের উপরে 100 কিলোনিউটন লোড আসছে, আমরা দেখা যাচ্ছে তার 2.5 গুণ বা 2 গুণ বা 1.5 গুণ যাই হোক সেটা নিয়ে কাজ করছি, মানে এখানে আমরা কত ভাবে দেখা যাচ্ছে 150 কিলোনিউটন নিয়ে আমরা কাজ করছি, 1.5 গুণ লোড সেখানে স্ট্রেসের কনসিডারেশন, স্ট্রেসের মধ্যে কি এফেক্ট ফেলছে সেগুলো আমরা আলটিমেট লোড মেথডে কনসিডার করি না। তো এই জন্য আমাদের দেখা যাচ্ছে আলটিমেট লোড মেথডের ব্যবহার দেখা যায় না, আলটিমেট লোড মেথডটা একদমই ব্যবহার হয় না। কেন এটা ব্যবহার হয় না? কারণটা একটাই, এই মেথডটা অ্যাপ্লাই করলে স্ট্রাকচারের স্টেবিলিটিটা অনেকটাই কমে যায়, অনেকটা পরিমাণই কমে যায়, স্ট্রাকচারটা অনেক উইক হয়ে যায় এবং স্ট্রাকচারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে? কারণ এখানে আমরা এর উপরে তো স্ট্রেসে ফিল করে, হয় শিয়ার স্ট্রেসে ফিল করবে বা ডিরেক্ট স্ট্রেসে বেন্ডিং স্ট্রেসে তোমাকে স্ট্রেসে ফিল করে। এখানে আমি লোডটাকে অত্যাধিক ধরে রেখেছি, যার ফলে কি হয় দেখা যায় ফেলিওরের চান্সটা অনেক গুণ বেশি, যার ফলে আলটিমেট স্ট্রেস মেথডটা এখন অবসলিউট হয়ে গেছে, এটাকে এখনকার দিনে আর ব্যবহার করা হয় না। তবে এখনকার দিনে যে মেথডটা সবথেকে বেশি ব্যবহার সেটা হচ্ছে লিমিটেড মেথড, এবং তারপরে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড। তো আমরা ডিপ্লোমাতে যখন পড়েছি, যারা পুরোনো সিলেবাসের স্টুডেন্ট, মানে তো 2022-এর পাস আউট ডিপ্লোমা, তারা ওয়ার্কিং স্ট্রেস মেথড এবং লিমিটেড মেথড দুটোই ডিপ্লোমাতে শিখে এসেছি। কিন্তু 2023-এর যারা স্টুডেন্ট তারা কেউ ওয়ার্কিং স্ট্রেস মেথডটা শিখিসনি ডিপ্লোমাতে, সেটা ডিপ্লোমা থেকে তুলে দিয়েছে। তোরা আশা করি ওয়ার্কিং স্ট্রেস মেথড শিখ, 4 সেকেন্ড 23-এর কথা বাচ্চা খায় না, লিমিটেড মেথড শিখে, ঠিক আছে? তো আমি আজকে যেটা শুরু করছি, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড। তো ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে আমাদের সবথেকে ফার্স্ট ওয়ার্কিং স্ট্রেস মেথডে যাওয়ার আগে আমি তোদের কাছে জিজ্ঞাসা করি টাইপস অফ বিম কত রকমের হয়? বিম অ্যাকর্ডিং টু সিঙ্গলি আর ডাবলি, সিঙ্গলি হয়, ডাবলি হয়। সিঙ্গলি রেনফোর্স বিম, সিঙ্গলি রেনফোর্স বিম, ঠিক আছে? 2 নম্বর কি হয়? ডাবলি রেনফোর্স বিম, তাই তো? আর 3 নম্বর আরেকটা কি টাইপের বিম হতে পারে? টি অ্যান্ড এল বিম বা ফ্লেঞ্জ, কি বলবো এটা শ্রেয়া? ফ্লেঞ্জড বিম, যেটাকে আমরা এক কথায় বলি টি বিম অথবা এল বিম, এগুলো হচ্ছে তার টাইপের মধ্যে আরো পরে। তো এর মধ্যে দুটো টাইপ হচ্ছে, টি বিম হয়, এল বিম হয়, ঠিক আছে? তো একদম ফার্স্ট যেটা জিজ্ঞাসা করি, তোরা সিঙ্গলি রেনফোর্স বলতে কি বুঝিস? একটা বিমকে সিঙ্গলি রেনফোর্স কখন বোঝো? শুধুমাত্র টেনশন সাইডে যখন লোকের গায়ে তো লাগছে কেন, ফোন তো সে পাবে না, বললো আমার সাথে কথা নেই, আমার গায়ে লাগছে না, চার্জে দেবোই না, আমার ফোন ক্লাস হবে তবে আমার ফোনটা চার্জ দেবো, পাওয়ার ব্যাংকে চার্জ নেই, পাওয়ার ব্যাংকে চার্জ দেবো, তোমার লাগবে না চার্জ দিয়ে কারেন্ট নষ্ট আমরা কি করি? রেনফোর্সমেন্ট প্রোভাইড করি, তখন তাকে আমরা কি করবো? ডাবলি রেনফোর্স। তো আমি যেটা এখানে বলি, প্রথম টেনসাইল সাইড বলতে কি বোঝায়? আর একটা বিম রয়েছে, এটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, এখানে একটা সিম্পলি সাপোর্ট দেওয়া, এখানে একটা সিম্পলি সাপোর্ট দেওয়া, এর উপরে একটা লোড পড়ছে, ঠিক আছে? এই লোডটা পড়লে এই বিমটা কিভাবে বেন্ড হবে? এই বিমটা এইভাবে বেন্ড হবে, এবার এই জায়গাটা, এই যে উপরের পোর্শনটা, এই পোর্শনটা কি হবে? এখানে কি জেনারেট করবে? কম্প্রেশন, এই কম্প্রেশন, ছোট করে কম্প্রেশন। আর এই পোর্শনটা কি হবে?
টেনশন নিচে নিচে টেনশন জেনারেট করবে, তাই তো? এইখানে কি হবে, তোর আমাদের কম্প্রেশন জেনারেট করবে, আর এইখানে কি জেনারেট করবে, টেনশন জেনারেট করবে, তাই তো? এবার তাহলে যে কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে তাহলে এইটাকে বলা হয়, এবং একটা অ্যাক্সিস রয়েছে যেখানে কিনা যদি তার বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম আঁকা হয়, বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রামটা এরকম টাইপের দেখা যাবে। তোর আগে সেমিস্টারে পড়েছিস স্ট্রেন্থ অফ মেটেরিয়ালে, এর বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রামটা কিরকম হবে, এরকম। এখানে একটা পয়েন্ট থাকে যেখানে কোনো স্ট্রেস জেনারেট হয় না, যেখানে স্ট্রেস নিউট্রাল জিরো, সেই জায়গাটাকে আমরা কি বলি, নিউট্রাল অ্যাক্সিস, তাই তো? নিউট্রাল এই নিউট্রাল অ্যাক্সিসের উপরের পোরশনটা হচ্ছে কম্প্রেশন জোন একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, আর নিচের পোরশনটা হচ্ছে টেনশন জোন। জেনেও তার মানে উপরের আনসার পোরশনটা হচ্ছে কম্প্রেশন জোন, এবং নিচের পোরশনটা হচ্ছে নেগেটিভ। এটা স্ট্রেসটা। তো তাহলে এখানে উপরটা হচ্ছে কম্প্রেশন জোন, নিচটা হচ্ছে টেনশন জোন। আর তাহলে টেনশন জোনে আমরা রেনফোর্সমেন্ট প্রোভাইড করছি, এই বিমটাকে আমরা বলছি সিঙ্গলি রেনফোর্স বিম। আর যদি এটা কন্টিনিউয়াস বিম হতো ভাই, তখন কোন জায়গাটা টেনশন হতো, কোন জায়গাটা কম্প্রেশন হতো? ধরো একটা কন্টিনিউয়াস বিম আছে, তাহলে এটা বেন্ড করলে কিরকম ভাবে বেন্ড করবে, এরকম ভাবে বেন্ড করবে, সায়েন্সকে নিতে লাগে না, সায়েন্স লোককে নিয়ে নেয়, এই কথাটা লাস্টে দেখবে। তাই তো? এখানে লোড দিচ্ছি, এখানে এরকম ভাবে বেন্ড করবে, বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি না? বুঝলে বলবি বেন্ড করলে এইখানে কম্প্রেশন জেনারেট করছে, এইখানে কি হচ্ছে, টেনশন হবে। আবার এখানে কি জেনারেট করছে, টেনশন জেনারেট করছে, এখানে টেনশন হবে, কম্প্রেশন হয়ে যাবে। তাহলে মিড স্প্যানে, তাহলে কন্টিনিউয়াস বিমের মিড স্প্যানে কি জেনারেট করে, নিচে টেনশন, মিড স্প্যানে বটমে টেনশন, আর টপে কম্প্রেশন। আর সাপোর্টে মিড স্প্যানে, আর সাপোর্টে কি হয়, সাপোর্টে উল্টোটা হয়, বটমে কম্প্রেশন আর টপে হচ্ছে কম্প্রেশন, টপে হচ্ছে টেনশন, তাই তো? টপে হচ্ছে টেনশন, সাপোর্টের উপরটাই টেনশন জেনারেট করে, আর নিচটাই কম্প্রেশন জেনারেট করে। আর মিড স্প্যানে কি হয়, নিচটাই কি জেনারেট করে, টেনশন, নিচে টেনশন আর উপরে কম্প্রেশন জেনারেট করে। ঠিক আছে? একটা ক্যান্টিলিভার বিম যদি হয়, কোনটা, মিড স্প্যানে বটমে টেনশন আর টপে কম্প্রেশন, টিওপি, টপে কম্প্রেশন আর বটমে কম্প্রেশন আর টপে টেনশন। এটা হচ্ছে তোর আমাদের সাপোর্ট গুলোতে, ঠিক আছে? আর ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একটা ক্যান্টিলিভার বিম রয়েছে, এটা বেন্ড করলে কেমন ভাবে বেন্ড করবে, এরকম ভাবে বেন্ড করবে। তাহলে উপরে কি জেনারেট করবে, উপরে টেনশন, উপরে টেনশন, নিচে কম্প্রেশন, তাই তো? তাহলে এখানে এই যদি আমাদের সিঙ্গলি রেনফোর্স, যদি ক্যান্টিলিভার বিম হয়, একটা ক্যান্টিলিভার বিমের ক্রস সেকশন রয়েছে সিঙ্গলি রেনফোর্স, তাহলে এটা কোথায় রড দেবো সিঙ্গলি রেনফোর্সের ক্ষেত্রে, উপরে, নিচে না উপরে, উপরে রড দেবো, তাই তো? যেহেতু উপরে টেনশন, তাহলে সিঙ্গলি রেনফোর্স বিম হচ্ছে সেই বিমটা যার শুধুমাত্র টেনশন জোনে বার প্রোভাইড করা হয়, ঠিক আছে? যার শুধুমাত্র টেনশন জোনে বার প্রোভাইড করা হয়, তখন তাকে বলা হয় বর্ষা হলে তোর সিঙ্গলি রেনফোর্সমেন্ট। সিঙ্গলি রেনফোর্সমেন্টে যে তোর ইয়েটা প্রোভাইড করা হয়, সেটাকে বলা হয় এএসটি, এরিয়া অফ স্টিল, এএসটি বা এরিয়া অফ টেনসাইল স্টিল, ঠিক আছে? আর ডাব্লিউ রেনফোর্সের ক্ষেত্রে কি করা হয়, ডাব্লিউ রেনফোর্স দেখবো কোনো না কোনো সময় দুটো জায়গাতে রড প্রোভাইড করা হয়, টেনশন জোনেও রড প্রোভাইড করা হয় আর কম্প্রেশন জোনেও রড প্রোভাইড করা হয়। তাহলে ডাব্লিউ রেনফোর্সে কি করা হয়, টেনশন জোনেও রড প্রোভাইড করা হয়, কম্প্রেশন জোনেও রড প্রোভাইড করা হয়। কেন? খুঁজে পাবো না, কম্প্রেশন স্টিলটা কি কম্প্রেশনকেও তখন আটকায়, ঠিক আছে? স্টিলটা উপরে থাকে আর কম্প্রেশনকেও তখন আটকায়, তখন এটাকে বলা হচ্ছে এএসসি, আর নিচেরটাকে বলা হয় এএসটি, ঠিক আছে? একটা কথা তোরা জানিস আশা করি, স্টিলটা হচ্ছে কি ধরনের মেম্বার, টেনশন এন্ড স্টিলটা কি ধরনের মেম্বার, টেনশন মেম্বার। আর কম্প্রেশন মেম্বার, কংক্রিটটা হচ্ছে কম্প্রেশন মেম্বার, তুই জানিস? এই যে নাটক কেমন স্টিলটা হচ্ছে কামড়ায় টেনশন মেম্বার, কংক্রিটটা হচ্ছে কম্প্রেশন মেম্বার। স্টিলের কাজ হচ্ছে টেনশন নেওয়া, কংক্রিটের কাজ হচ্ছে কম্প্রেশন নেওয়া, মেন কাজ। স্টিল এমনটা নয় যে আমাদের কংক্রিট টেনসাইল স্ট্রেস নিতে পারে না,
ঠিক আছে, কংক্রিট টেনসাইল একদম স্ট্রেস দেখতে হতে পারে না পারি। এমনটা নয়। আচ্ছা বলটা ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে কংক্রিট টেনশন নিতে পারে, আচ্ছা কংক্রিটের কম্প্রেশন, কংক্রিট কতটা কম্প্রেশন নেবে সেটা তুমি কোন মেশিন দিয়ে মাপবে বা কি কিসের মাধ্যমে তুমি মেজার করবে? ওটা কম্প্রেশন কি করে, কংক্রিটের কম্প্রেশন টেস্ট কি করে, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট কি করে করবে? মানুষ নয়। বল অন্য কেউ বল, ও পারবে না। মিডিয়াম কিউ তৈরি করে 28 দিন কিউরিং এর পরে তোমার পরে হাইড্রোলিক প্রেসার বলতে দিয়ে সেটা কোথাও চলে যেতে চাই, বাড়ি থাকবো না। মিনিমাম 95% কিউ যে স্ট্রেসে গিয়ে ব্রেক করবে সেটা দিয়ে দিলে আরো ভালো হয়। সেটা না হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। আর যদি কংক্রিটের টেনসাইল স্ট্রেসের কথা বলে, কংক্রিটের টেনসাইল আলাদা যদি বলো ফোন করে দেবো। অবশ্যই বলবো। বদকা বল, বদকাকে বদকাকে বলো। যাই হোক পরে দেখছি। টর্সনের মতো কোনো কিছু বলবো, টর্সন আর টেনশন একই জিনিস না। টর্সন আর আগে বলতো টর্সন কি, তুমি বলতো? টর্সন হচ্ছে তোমার মানে স্টিল আটকে গেল, বাকলি হলে তার স্ট্রেস করতে হবে। মানে ছেড়ে দে ছেড়ে দে, আচ্ছা ইয়ে বল অন্য কেউ বল তাহলে। তোর আমাদের কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ টেস্ট কি করে, কোন মেশিন কিসের মাধ্যমে করা হয়? টেস্ট দুটো নাম বল। একটা কি বললি? টেক্সচারাল টেনসাইল যে টেস্ট টেক্সচারাল টেনসাইল, সেটা কি করে করা হয়, কিভাবে করা হয়? তোর আমাদের একটা বিম তৈরি করা হয়, আচ্ছা বিম তৈরি করা হয়, সেটা কার্বন কিউরিং এর পরে তারপরে মেশিনে ফেলে তার ব্রেকটা মানে কোন পয়েন্টে গিয়ে সেটা ব্রেক করছে মানে ব্রেক তৈরি হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে তোর ইনডাইরেক্ট টেনসাইল টেস্ট, যেটা হচ্ছে সিলিন্ডার বানানো হয়। সিলিন্ডার বানিয়ে এরকম ডাইরেক্টলি উপর দিকে লোড দেওয়া হয়, যেটা ইনডাইরেক্ট মানে কম্প্রেশন দেওয়া হচ্ছে কিন্তু ও মনে করছে টেনশন দেওয়া হচ্ছে, সেটা ক্যালকুলেশন করে টেনসাইল বের করা যায়। আর একটা জিনিস হচ্ছে স্প্লিট টেনসাইল টেস্ট, নাম শুনেছি আমি একবার কংক্রিট টেকনোলজি বলি। স্প্লিট টেনসাইল টেস্ট, সেটার মাধ্যমে টেনসাইল কংক্রিটে টেনশন মানে টেনসাইল স্ট্রেংথ বের করা যায়। স্প্লিট টেনসাইল টেস্ট এটা খুব গুরুত্বপূর্ণ, এইটার মনে রাখবি, স্প্লিট টেনসাইল টেস্ট। আর একটা হচ্ছে তো যেটা হচ্ছে সিলিন্ডার বানিয়ে আমরা টেস্টটা করতে পারি, ইনডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ বলা হয় এটাকে। আর যদি ফ্লেকচারাল বলি যেটা, ওটা বিম বানিয়ে করা হয়, অনেকগুলো ভাবে করা যায়। ঠিক আছে, শিয়ার যেটা স্প্লিট বললে ওকে শিয়ার স্ট্রেস দেওয়া হয়। না ওই স্প্লিট টেনসাইল টেস্ট এরকম টাইপের একটা ইয়ে থাকে, ওর মধ্যে ওই কংক্রিটটাকে কাস্টিং করা হয়, তারপরে দুদিকে টানা হয়, অনেক কেস আছে ওর মধ্যে জমিয়ে তারপরে দুদিকে টানা হয়, দিয়ে এখান থেকে এটা ব্রেক করে এরকম একটা ব্যাপার আছে। স্প্লিট টেনসাইল টেস্ট ইউটিউবে একবার ভিডিও দেখে নিস যদি না করে থাকিস। সেটা আশা করি এই টেস্টটা মনে হয় করেছিস, এইটাও করেছিস, বিমের টেস্টটাও করেছিস। বিমেরটাই হয়েছে, সিলিন্ডার বানিয়েছিলিস তো এমনি? হ্যাঁ বানিয়েছিলাম কিন্তু ওটা ডিরেক্ট কম্প্রেশন টেস্ট হয়েছে। যাই হোক এগুলো গেল, এগুলো হচ্ছে গেল স্টিলের টেস্ট গুলো। তো স্টিলের মতন হয়, এগুলো আর নিয়ে আলোচনা করছি না, এগুলো স্টেট অফ মেটেরিয়ালে পড়েছি। কংক্রিটটা আগের সেমিস্টারে পড়েছিলিস বলে জানতে চাইলাম এমনি। আচ্ছা এবার ওয়ার্কিং স্ট্রেস মেথড, ওয়ার্কিং আচ্ছা টি বিম তো হচ্ছে তোর এরকম হয় আর কি, টি শেপের দেখতে হয়।